তীব্র খরতাপে বিপর্যস্ত জনজীবন, প্রকৃতির অদ্ভুত আচরণে বিপর্যস্ত সাধারণ মানুষ। বিরূপ আবহাওয়ায় কমছে মানুষের কর্মক্ষমতা, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেও চলমান থাকবে তাপপ্রবাহ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ঢাকা ও মুন্সিগঞ্জে অতিরিক্ত গরমে মৃত্যু হয়েছে 2 জনের। পানির অভাবে ফেটে যাচ্ছে কৃষি জমি। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। প্রচণ্ড রোদে ক্লান্ত মানুষগুলো একটু ছায়া পেয়ে এভাবেই ঘুমিয়ে নিচ্ছেন। সারা দেশের উপর বয়ে যাওয়া তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষ। এতে খেটে খাওয়া মানুষের কষ্ট অন্যদের তুলনায় অনেকটাই বেশি। এই গরমে একটু রিক্সাটা কম চালানো হচ্ছে। গরমে তো শরীরের পানি শরীরের থেকে বাইরে যেতেছে, মাথায় ঘোরায়। অসহ্য গরমে অনেক কষ্ট হয় কাজ করতে। অনেকেই গরম থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়া ঘেরা উদ্যানে, যদিও কংক্রিটের শহরে তা খুঁজে পাওয়া দুষ্কর। আসছিলাম বেবিকে ডক্টর দেখানোর জন্য, হঠাৎ করে আসলে প্রচণ্ড রোদ্রের মধ্যে গাছপালা নিচে গেলে একটু ভালো লাগবে। আবহাওয়া অধিদপ্তর বলছে মে মাসের প্রথম সপ্তাহে কমতে পারে তাপমাত্রা। মে মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই বিশেষ করে দেশের মধ্য অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর দক্ষিণ অঞ্চল বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে এবং ফার্স্ট উইকের শেষের দিক দিয়ে মোটামুটি সারা দেশে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে টানা তাপপ্রবাহ চলছে খুলনা বিভাগেও। পানির অভাবে জমিতে সেচ দিতে পারছেন না কুষ্টিয়ার অধিকাংশ কৃষক। অনেক জায়গায় ফেটে চৌচির হয়ে গেছে জমি। গরমের জন্য লেবাররাও অতিষ্ঠ, আমরাও অতিষ্ঠ। এত গরমে কাজ করা যাচ্ছে না। চলমান তাপপ্রবাহে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগে আক্রান্ত রোগীরা ভিড় করছেন চাঁদপুর, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানের হাসপাতালগুলোতে। হাসপাতালে তো সিট পাই নাই, তাই জন্য রোগীর এত চাপ, তাই বাইরে বারিন্দাতে সিট পাইছে, এখানে রাখি বাচ্চা চিকিৎসা করতেছে। তীব্র গরমের কারণে শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশিরভাগ শিশু ভাইরাস, জ্বর, সর্দি, নিউমোনিয়া এগুলো আক্রান্ত। আর এমনিতে ওভারঅল যে বড়দের অ্যাডাল্ট রোগী সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অসহনীয় গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না কেউ। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলমান দাবদাহ থেকে রাজধানীবাসীকে স্বস্তি দিতে দিনে 4 লাখ লিটার পানি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র জানান, হিট অফিসারের পরামর্শ মোতাবেকই তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত পানি ছিটানো হবে। অবৈধভাবে রাজধানীর জলাধার ও খেলার মাঠ যেন কেউ দখল করতে না পারে, সেজন্য সবার সহযোগিতাও কামনা করেন মেয়র আতিক। আজ থেকে দেশের প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। দেশব্যাপী চলমান দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকালের শিফটে সকাল 8টায় ক্লাস শুরু হয়ে 9:30টায় শেষ হবে, আর দ্বিতীয় শিফট 9:45টায় শুরু হয়ে শেষ হবে 11:30টায়। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম এবং সকল পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এর বাইরে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়েরও ক্লাস শুরু হচ্ছে। ঈদের ছুটির পর গত রোববার থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা থাকলেও চলমান তাপপ্রবাহের কারণে এই ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়। 3 বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ও দ্বাদশ সংসদ নির্বাচন সফল করতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা GM কাদের। দল টিকিয়ে রাখতে জাতীয় পার্টি ভোটে অংশ নেয় বলে জানিয়েছেন তিনি। দলের বর্ধিত সভায় তিনি বলেন, ফাঁদে ফেলে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রেখেছে সরকার। ইমরুল আহসানের রিপোর্ট। নির্বাচনের 3.5 মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে কেন তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে ভোটে অংশ নিয়েছিল জাতীয় পার্টি, তার ব্যাখ্যা দেন GM কাদের। দলের স্বার্থ ও বিদেশি শক্তির তৎপরতা দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। তৎকালীন সময় আমার মতো ওয়েল ইনফর্ম রাজনৈতিক নেতা খুব কম ছিল বাংলাদেশে। আমি সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি। তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম। আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে, যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে, না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে।
তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিলেন। বিদেশি শক্তি বিভিন্নভাবে আমাদের এই নির্বাচন নিয়ে কিছু না কিছু কথা বলছিলেন, কিছু না কিছু অবস্থান নিচ্ছিলেন। তাদের থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে অন্তত তিনটি বড় বড় শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। এবং তাছাড়াও আর কয়েকটি শক্তিশালী দেশও এই বিষয়ে সরকারকে সমর্থন দিতে প্রস্তুত ছিল। বিএনপির আন্দোলন সফল হবে না তাও তিনি আগে বুঝেছিলেন বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার কৌশল নিয়েছিল সরকার, তা অনুধাবনে ব্যর্থ হয়েছে বিএনপি। বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না। বাংলাদেশে কোনো গণ আন্দোলনের মুখে কোনো সরকার পরিবর্তন হয়নি। 2013 এবং 2014 সালে 3 মাস গণ আন্দোলনের মুখে সম্পূর্ণ দেশ অচল হওয়ার পরেও সরকার পরিবর্তন হয় নাই। কাজেই 10 লক্ষ নয়, 50 লক্ষ নয়, 1 কোটি লোক রাস্তায় নামলেও সরকার পরিবর্তন হবে না, বিএনপির আন্দোলন সফল হবে না, নির্বাচন বন্ধ করে সরকার পরিবর্তন করা সম্ভব হবে না। এটাতে আমি কনভিন্স ছিলাম। বিএনপির যারা আন্দোলনের মুখে বিভিন্নভাবে তারা কতগুলো ফাঁদে পড়ে গেল। আন্দোলন করলেই কিছুটা সহিংসতা বিভিন্ন জায়গায় হয়, সহিংসতা সৃষ্টি করা যায় বাইরে থেকে। কাজে এই সহিংসতার নাম দিয়ে তাদেরকে ঢালাওভাবে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে কনভিকশন দেওয়া হলো পুরানো মামলায়। ফলে মাঠে থাকলাম আমরা এবং আওয়ামী লীগ। তখন প্রশ্ন আসলো যে আমরা না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না নির্বাচনের। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি নির্বাচনে যাই আর না যাই, নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক, যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই, সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো, এইভাবেই সরকার চলতো। কাজেই আমাকে দোষ দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করবেন না। বিএনপি জামাত দিনরাত আমি বেঈমান, আমি গেলাম জন্যই নির্বাচন হলো, আমি না গেলেই নির্বাচন ভণ্ডুল হয়ে যেত, তারা আবার ক্ষমতা আসতেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নির্বাচনে অংশ নিলেও ভোট ভালো হয়নি বলে মনে করেন জিএম কাদের। এই যে তাদের প্রচারণা 26টা সিটে ছাড় দেওয়া হয়েছে, এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তীব্র খরতাপে বিপর্যস্ত জনজীবন, প্রকৃতির অদ্ভুত আচরণে বিপর্যস্ত সাধারণ মানুষ। বিরূপ আবহাওয়ায় কমছে মানুষের কর্মক্ষমতা, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেও চলমান থাকবে তাপপ্রবাহ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ঢাকা ও মুন্সিগঞ্জে অতিরিক্ত গরমে মৃত্যু হয়েছে 2 জনের। পানির অভাবে ফেটে যাচ্ছে কৃষি জমি। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। প্রচণ্ড রোদে ক্লান্ত মানুষগুলো একটু ছায়া পেয়ে এভাবেই ঘুমিয়ে নিচ্ছেন। সারা দেশের উপর বয়ে যাওয়া তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষ। এতে খেটে খাওয়া মানুষের কষ্ট অন্যদের তুলনায় অনেকটাই বেশি। এই গরমে একটু রিক্সাটা কম চালানো হচ্ছে। গরমে তো শরীরের থেকে বাইরে যেতেছে, মাথায় ঘোরায়। অসভ্য গরম, গরমে অনেক কষ্ট হয় কাজ করতে। অনেকেই গরম থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়া ঘেরা উদ্যানে, যদিও কংক্রিটের শহরে তা খুঁজে পাওয়া দুষ্কর। আসছিলাম বেবিকে ডক্টর দেখানোর জন্য, হঠাৎ করে আসলে প্রচণ্ড রোদ্রের মধ্যে গাছপালা নিচে গেলে একটু ভালো লাগবে। আবহাওয়া অধিদপ্তর বলছে মে মাসের প্রথম সপ্তাহে কমতে পারে তাপমাত্রা। মে মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই বিশেষ করে দেশের মধ্য অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর দক্ষিণ অঞ্চল বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে এবং ফার্স্ট উইকের শেষের দিক দিয়ে মোটামুটি সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে টানা তাপপ্রবাহ চলছে খুলনা বিভাগেও। পানির অভাবে জমিতে সেচ দিতে পারছেন না কুষ্টিয়ার অধিকাংশ কৃষক। অনেক জায়গায় ফেটে চৌচির হয়ে গেছে জমি। গরমের জন্য লেবাররাও অতিষ্ঠ, আমরাও অতিষ্ঠ। গরম, এত গরমে কাজ করা যাচ্ছে না। চলমান তাপপ্রবাহে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগে আক্রান্ত রোগীরা ভিড় করছেন চাঁদপুর, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানের হাসপাতালগুলোতে।
হাসপাতালে তো সিট পাই নাই, তাই জন্য রুগীর এত চাপ, তাই বাইরে বারিন্দাতে সিট পাইছে, এখানে রাখি বাচ্চা চিকিৎসা করতেছে। তীব্র গরমের কারণে শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশিরভাগ শিশু ভাইরাস, জ্বর, সর্দি, নিউমোনিয়া এগুলো আক্রান্ত। আর এমনিতে ওভারঅল যে বড়দের মানে অ্যাডাল্ট রোগী সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অসহনীয় গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না কেউ। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চলমান দাবদাহ থেকে রাজধানীবাসীকে স্বস্তি দিতে দিনে 4 লাখ লিটার পানি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র জানান, হিট অফিসারের পরামর্শ মোতাবেকই তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত পানি ছিটানো হবে। অবৈধভাবে রাজধানী জলাধার ও খেলার মাঠ যেন কেউ দখল করতে না পারে, সেজন্য সবার সহযোগিতাও কামনা করেন মেয়র আতিক। আজ থেকে দেশের প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। দেশব্যাপী চলমান দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকালের শিফটে সকাল 8টায় ক্লাস শুরু হয়ে 9:30টায় শেষ হবে, আর দ্বিতীয় শিফট 9:45টায় শুরু হয়ে শেষ হবে 11:30টায়। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম এবং সকল পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এর বাইরে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়েরও ক্লাস শুরু হচ্ছে। ঈদের ছুটির পর গত রোববার থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা থাকলেও চলমান তাপপ্রবাহের কারণে এই ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়। 3 বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ও দ্বাদশ সংসদ নির্বাচন সফল করতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। দল টিকিয়ে রাখতে জাতীয় পার্টি ভোটে অংশ নেয় বলে জানিয়েছেন তিনি। দলের বর্ধিত সভায় তিনি বলেন, ফাঁদে ফেলে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রেখেছে সরকার। ইমরুল আহসানের রিপোর্ট। নির্বাচনের 3.5 মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে কেন তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে ভোটে অংশ নিয়েছিল জাতীয় পার্টি, তার ব্যাখ্যা দেন জিএম কাদের। দলের স্বার্থ ও বিদেশি শক্তির তৎপরতা দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। তৎকালীন সময় আমার মতো ওয়েল ইনফর্ম রাজনৈতিক নেতা খুব কম ছিল বাংলাদেশে। আমি সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি। তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম। আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে, যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে, না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে। তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিলেন। বিদেশি শক্তি বিভিন্নভাবে আমাদের এই নির্বাচন নিয়ে কিছু না কিছু কথা বলছিলেন, কিছু না কিছু অবস্থান নিচ্ছিলেন। তাদের থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে অন্তত 3টি বড় বড় শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। এবং তাছাড়াও আর কয়েকটি শক্তিশালী দেশও এই বিষয়ে সরকারকে সমর্থন দিতে প্রস্তুত ছিল। বিএনপির আন্দোলন সফল হবে না তাও তিনি আগে বুঝেছিলেন বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার কৌশল নিয়েছিল সরকার, তা অনুধাবনে ব্যর্থ হয়েছে বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না। বাংলাদেশে কোনো গণ আন্দোলনের মুখে কোনো সরকার পরিবর্তন হয়নি। 2013 এবং 2014 সালে 3 মাস গণ আন্দোলনের মুখে সম্পূর্ণ দেশ অচল হওয়ার পরেও সরকার পরিবর্তন হয় নাই। কাজেই 10 লক্ষ নয়, 50 লক্ষ নয়, 1 কোটি লোক রাস্তায় নামলেও সরকার পরিবর্তন হবে না, বিএনপির আন্দোলন সফল হবে না, নির্বাচন বন্ধ করে সরকার পরিবর্তন করা সম্ভব হবে না। এটাতে আমি কনভিন্স ছিলাম। বিএনপির যারা আন্দোলনের মুখে বিভিন্নভাবে তারা কতগুলো ফাঁদে পড়ে গেল। আন্দোলন করলেই কিছুটা সহিংসতা বিভিন্ন জায়গায় হয়, সহিংসতা সৃষ্টি করা যায় বাইরে থেকে। কাজে এই সহিংসতার নাম দিয়ে তাদেরকে ঢালাওভাবে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে কনভিকশন দেওয়া হলো পুরানা মামলায়। ফলে মাঠে থাকলাম আমরা এবং আওয়ামী লীগ। তখন প্রশ্ন আসলো যে আমরা না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না নির্বাচনের। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি নির্বাচনে যাই আর না যাই, নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক, যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই।
সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো, এইভাবেই সরকার চলতো। কাজেই আমাকে দোষ দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করবেন না। বিএনপি জামাত দিনরাত আমি বেঈমান, আমি গেলাম জন্যই নির্বাচন হলো, আমি না গেলেই নির্বাচন ভণ্ডুল হয়ে যেত, তারা আবার ক্ষমতা আসতেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নির্বাচনে অংশ নিলেও ভোট ভালো হয়নি বলে মনে করেন জিএম কাদের। এই যে তাদের প্রচারণা 26টা সিটে ছাড় দেওয়া হয়েছে, এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করার নির্দেশ এবং কর্মস্থলে না থাকা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। কেন ডাক্তার থাকে না সেই বিষয়ে আমি অলরেডি ডিজি সাহেবকে এবং মন্ত্রণালয়ের সবাইকে বলছি কোন কোন জায়গায় ডাক্তার থাকে না। অলরেডি যেখানে ছিল না তাদেরকে শোকজ করা হয়েছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এখনো যারা কাছে না, আজকেও এখানে কিছু কতজন ডাক্তার, 21 জন ডাক্তার এখানে পদায়ন করা হয়েছে এই টুঙ্গিপাড়ায়। তো আমি খেয়াল রাখবো যে তারা আসেন কিনা, যদি না আসে অবশ্যই তাদের ব্যবস্থা নেবে। পাবনার সাঁথিয়া উপজেলার শাখা অগ্রণী ব্যাংকের সোয়া 10 কোটি টাকা আত্মসাতের ঘটনায় আটক শাখা ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার দুপুরে অগ্রণী ব্যাংক পাবনা অঞ্চলের উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে পাবনার সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় সোয়া 10 কোটি টাকা আত্মসাতের ঘটনায় শাখা ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তাকে আটক করা হয়। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর ওই রাতেই তাদের আটক করে পুলিশ। আটককৃত 3 জন হলেন কাশীনাথপুর শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।